সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত কিছুদিন ধরে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সেখানে দুই দেশের সাধারণ মানুষও কখনো কখনো সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এছাড়া আরও বিভিন্ন সীমান্তে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সীমান্তে অহেতুক উত্তেজনা সৃষ্টি এবং ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত কমিশন গঠন, ওই ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে এবং এখনও সে সমস্ত কর্মসূচি চলমান আছে। তো আমরা আজকে টেবিল টকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিশেষ অতিথিকে। তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রকুন উদ্দিন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের এশিয়ান টিভির মাধ্যমে অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা ও সালাম। এবং আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামস। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা চলুন আলোচনা যাই। জেনারেল রোকন, আমরা আপনার কাছ থেকেই প্রথমে শুনি। হাসিনা সরকারের পতনের পর সীমান্তে উত্তেজনা এবং এ ধরনের যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে সংঘর্ষ চলছে টুকটাক করে, উত্তেজনাকর পরিস্থিতি, দুই দেশের সাধারণ নাগরিকদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা, এইরকম ঘটনা মনে হয় যে খানিকটা বেড়ে গেছে। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের পতনের পর ভারতের সাথে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক টানাপোড়েনও খানিকটা তৈরি হয়েছে বলে মনে হয়। ভারতের যে অবস্থান, ভারতের যে তৎপরতা বাংলাদেশের ছিল, ঠিক সেই রকম কিন্তু সব কিছু যাচ্ছে না স্বাভাবিকভাবে। যেমন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের অনেককেই এখন সেইভাবে ভিসা দেওয়া হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা করা হয়েছিল যে ভিসা দেওয়া অনেক দিনের জন্য বন্ধ থাকবে, অনির্দিষ্ট সময়ের জন্য। তো এই যে সব কিছু মিলে যে ভারতের যে অবস্থান, এরই কি একটা প্রভাব পড়ছে সীমান্তে? আপনার কি মনে হয়? দেখেন, আমাদের এই জুলাই বিপ্লবের সাফল্যের পর আমাদের এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা নতুন করে অর্জন করেছি, এরপরে আমাদের যে সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের প্রতি হোস্টাইল, তারা একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে এবং এক এক বর্ণনায়, এক এক নেরেটিভে তারা আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং একটা অনিশ্চয়তা জনগণের মনে সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে কত ঘটনা ঘটছে। এই যে মনে করেন জুডিশিয়াল কু করার চেষ্টা করলো, পুলিশে গণ্ডগোল হলো, তারপরে ডাকাতি শুরু হলো রাত্রে, তারপরে পরবর্তীতে আসলো সংখ্যালঘু কার্ড খেললো। এবং এইটার পরও আমাদের সরকার এবং জনগণ এটাতে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তারা চেয়েছিল উস্কানির মাধ্যমে আমাদের জনগণের মাঝে একটা বিভাজন সৃষ্টি করে আমাদের দেশে যে সংখ্যালঘু আছে তাদের উপর যেন কোনো অন্যায় আচরণ করা হয়, কিন্তু আসলে তা করা হয়নি। বরঞ্চ আমাদের দেশের জনগণ, বিশেষ করে মুসলমান জনগণ, তাদেরকে সুরক্ষা দিয়েছে, তাদের মন্দিরগুলোতে প্রহরা দিয়েছে রাত জেগে। তো কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিবেশী দেশের সেই মিডিয়া, তারা একপেশে সংবাদ পরিবেশন করেছে, মিথ্যা, অনুমান নির্ভর এবং সত্য থেকে অনেক দূরে, এবং ক্ষেত্র বিশেষে উস্কানিমূলকও বটে। অবশ্যই, অন্তত তাদের অনেক মিডিয়াতে বা সামাজিক মাধ্যমগুলোতে তারা এভাবে প্রচারণা চালিয়েছে এবং এখনও তা চলছে মনে হয়। জি, বলছিলেন। আসল সিরাজ ভাই, এটা হচ্ছে, আপনিও জানেন যে ওরা চাচ্ছে আন্তর্জাতিকভাবে আমাদের দেশটাকে আবার, এখন আপনি খেয়াল করে দেখবেন ওরা একটা নতুন ট্যাগ লাগানোর চেষ্টা করছে যে মৌলবাদী ট্যাগ। এবং এই ট্যাগ, এই জঙ্গিবাদী ট্যাগ, মৌলবাদী ট্যাগ, ইসলামপন্থী ট্যাগ, এই ট্যাগিংটা বর্ণনা বয়ান দিয়ে ওরা বিগত স্বৈরাচারী সরকারের মাধ্যমে এখানকার
মুসলমান জনগণের উপরে অত্যাচার নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। আপনারা জানেন কত আলেমকে তারা জেলখানায় বন্দি করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। তো এই ধারাবাহিকতায় আপনি যে উত্তেজনার কথা বললেন সীমান্তে, আমি মনে করি সীমান্তে ভাই কাঁটাতার বেড়া তো দেওয়া হয়ে গেছে। শেখ হাসিনা তো ওদেরকে ওপেন চিট দিয়ে দিছে। ওরা 150 গজ পার হয়েও, আমি ইভেনকে লালমনিরহাটে একজনের সাথে সেদিন কথা হচ্ছিল, সে বলতেছে স্যার 4-5 গজের ভিতর পর্যন্ত কাঁটাতার আছে। তো অথচ 1974-এর বর্ডার এগ্রিমেন্ট যেটা, এই অনুযায়ী 150 ফিট দূরে হওয়ার কথা জিরো লাইন থেকে, কিন্তু ওরা মানে না, ওরা মানে নাই। এবং এই যে মনে করেন 4096 কিলোমিটার আমাদের যে বর্ডার ভারতের সাথে, এর ভিতরে ওরা প্রায় 3171 কিলোমিটার কমপ্লিট করে ফেলছে, তার বাকি রইল কি? এবং বাকি যা আছে এর ভিতরে প্রায় 900 কিলোমিটার মতো হচ্ছে আপনার জলপথ, রিভার বডি, ওয়াটার বডি। তো এখন ছোটোখাটো বিভিন্ন জায়গায় ওই বিডিআরের অবজেকশন বা জিরো লাইনে যেই সীমান্তবর্তী গ্রামগুলো আছে, ওই গ্রামবাসীরা আছে, তাদের বাধার মুখে এগুলো হয়ে ওঠেনি পূর্বে। তো তার মানে এগুলো ছোট ছোট জায়গা রয়ে গেছে। এখন ওরা নিজেরাও জানে যে এখন আমাদের বাংলাদেশে একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে তাদের কর্মের জন্য, কারণ তারা বিগত 15-16 বছর স্বৈরাচারী সরকারকে ওতপ্রোতভাবে সাপোর্ট দিয়ে গেছে। এবং সেই স্বৈরাচারী সরকার আমাদের দেশে যে কীরকম নির্যাতন, মানুষের উপর জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছে, এটা সবাই জানে। তো সেই জন্য আমাদের দেশের জনগণ ভারতকে এখন আর বন্ধু ভাবে না। সেই জন্য ভারতের উপর আমাদের জনগণের যে ভালোবাসা ছিল বা পছন্দ ছিল, ওইখান থেকে অনেক দূরে সরে আসছে। এখন এই সময়ে তারাও জানে যে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে অনেক নিচে নেমেছে। এই অবস্থায় তারা এসা এই কাজগুলো করতেছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে খোঁচায়ে খোঁচায়ে আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া লাগানো মতো। জি জেনারেল রোকন, আপনি বলছিলেন, আমরা একটু জেনারেল শামসের কাছে যাই। আপনি স্টুডিওতে এসছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, সুস্বাগতম। জেনারেল রোকন যেটা বলছিলেন যে গায়ে পড়ে তারা একটা উস্কানি সৃষ্টি করে আরও কিছু বড় কিছু করতে চায় বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায়। আপনার কি মনে হয়? আপনারও কি তেমনটাই মনে হয়? এবং আসলে কি আমাদের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারবে না? কেন পারবে না ভারতকে বন্ধু ভাবতে? এইখানে বাধাটা কি? শুধু কি এই সীমান্তের এই সমস্ত ঘটনা? বলুন। আমি শুরু করতে চাই, যখন 71-এ যুদ্ধ হয় তখন আমরা ছিলাম কেজিতে পড়ি। সো তখন পালানোর কীভাবে পালালাম, কি হলো ইত্যাদি ইত্যাদি আমাদের বেশ ভালোই মনে আছে। মোটামুটি আবছা থেকে শুরু করে আমরা এমন একটা জেনারেশনের, যেটা আমরা বাংলাদেশের মেজর ইভেন্টস যেগুলো হয়েছে এবং এই সাথে তখন ভারতের অবস্থা, আমাদের সাথে কি রিলেশন ইত্যাদি সব কিছু মোটামুটি এই এজে আমরা এখন ট্রেস করলে বুঝতে পারি যে আসলে তারা আমাদের কি রকম বন্ধু। তো এটা এখন লজিক্যালি বুঝি এবং আমি নিজেকে বুঝাতে চেষ্টা করি। হ্যাঁ, 71-এ তাদের নিজেদের স্বার্থেই কিন্তু তারা সব কিছু করেছে এবং সেই স্বার্থটা আর তারা জারি রাখতে চায়। তারা এনি ওয়ে তারা হয়তো অনেক টাইম নিয়ে আস্তে আস্তে কাজগুলো করছে, তবে তারা বাংলাদেশকে স্টেবল হতে সাহায্য করছে না এবং এটা করবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। একটা আমার একটাই কথা, ভারত একটা অনেক বড় দেশ, তার চারপাশে যতগুলা দেশ আছে সবগুলা দেশ তাদেরকে পছন্দ করে না। এটা না যে শুধু আমরাও পছন্দ করি তাদেরকে, কেউই তাদের পছন্দ করে। তার মানে তাদের একটা প্রবলেম আছে, বিগ ব্রাদারলি। হ্যাঁ, এই ভারতবর্ষ যদি 4টা সমান ভাগে ভাগ হতো তাহলে কিন্তু তারা এইভাবে চলতে পারতো না। তখন 4টা পাওয়ার, যেভাবে একটা 4টা পাওয়ার, কাশ্মীর সহ পাকিস্তান, তারপরে উত্তরপ্রদেশ সহ সাউথে বোম্বাই সহ একটা পার্ট, তামিলনাড়ুর একটা পার্ট, আর আমাদের গ্রেটার বেঙ্গল, বিহার, উড়িষ্যা প্লাস 7 সিস্টার প্লাস আসাম টাসাম নিয়ে এরকম 4টা ভাগ হলে এখন যেটা হয়েছে
একটা মানে মানে আনইকুয়াল ডিভিশন অফ পাওয়ারের জন্য আসলে যেটা বলে আর কি যে ল অফ পাওয়ার, একটা জিনিস পাওয়ারফুল হলে সে তাকে ইউজ করতে চায়। আর ভারত সবস্টিকেটেড ওয়েতে এখনও যেটাকে বলে আমরা বাংলাদেশ এবং ভারত দুটাই আমার মনে হয় ফিলোসফিক্যালি আমরা ব্যাংকরাপ্টের দিকে চলে যাচ্ছি, যে কিভাবে আমরা নেইবারদের সাথে সুন্দর করে থাকবো, ইকুয়াল প্রোগ্রেস করব। দুজন যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা স্পেন, ফ্রান্স, তারপরে জার্মানি, ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন 200, 300, 400 বছর সে 1648-এর আগে পর্যন্ত তাদের সারাটা সিভিলাইজেশন যুদ্ধের মধ্যে। নাও দেখেন এখন একটা পাসপোর্ট দিয়েই, একটা ভিসা দিয়ে তারা 27টা-28টা দেশ চলতে পারে। তো ইন্ডিয়া হ্যাঁ তাদের ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্স করছে, বাট এটার মধ্যে আমি তো কোনো ফিলোসফিক্যালি অ্যাডভান্সমেন্ট দেখি না। ফিলোসফিক্যালি অ্যাডভান্স হলে তারা ছোট ভাইকে কিভাবে আদর করতে হয়, কিভাবে তাদের কাছে কাজ আদায় করতে হয়। সবচেয়ে বড় কথা হলো মানুষকে বাই ফোর্স দিয়ে কোনো দিন মানুষকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। ইটস অনলি বাই লাভ অ্যান্ড অ্যাফেকশন টু উইন হার্টস অ্যান্ড মাইন্ড অফ পিপল। তো হার্টস অ্যান্ড মাইন্ড যদি কোনো উইন কেউ না করতে পারে, আসলে সেটা পূর্ণ উইন হয় না। একদিন না একদিন আবার সেই শত্রুতা চারা দিয়ে উঠবে। সো ভারত যেগুলো করতেছে মেইনলি আমার এখন মনে হয় যে আমাদের যে সরকার অনেক সুন্দর সুন্দর চিন্তা করে রাখছে, কেয়ারটেকার গভর্নমেন্ট কাজ করা প্ল্যান করছে, এগুলো থেকে তাকে বিরত রাখা, যেন এই দিকে আমরা এই সরকার এফোর্ট কম দিতে পারে, চিন্তা কম করতে পারে, তার জন্য বর্ডার নিয়ে চিন্তিত হয়ে পড়ে, ওটা নিয়েই ব্যস্ত থাকে, ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। প্লাস আরও যে টুকটাক যেগুলো দেখছেন বাংলাদেশের যে প্রবলেমগুলো হচ্ছে, এমন না যে শুধু ওরাই করছে, আমাদের ভিতরে হয়তো গত সরকারে কিছু এলিমেন্ট রয়ে গেছে, তাদের ইন্ধন থাকতে পারে। বাট আমি ডেফিনেটলি বাংলাদেশে গত 15-20 বছরে অনেক কাজগুলো হয়েছে যে ন্যারেটিভগুলো আমাদের দেশের না। জি জেনারেল শামস, আপনি বলছিলেন, চমৎকার বলেছেন। জেনারেল রোকন, আমি আপনার কাছে আরেকটি বিষয়, ওনার আলোচনার সূত্র ধরেই আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভারতের ইন্ধন বা উস্কানির ভেতরে আমাদের এই যে অন্তর্বর্তী সরকার, তারা যাতে ঠিকমতো কাজ না করতে পারে, উনি বলছিলেন এই জন্য হয়তো এক রকমের অস্থিরতা, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং সীমান্তে এই গোলযোগ তৈরি করে ওই দিকে ফোকাসটা, গভর্নমেন্টের ফোকাসটা ওই দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশের ভেতরে অনেক সংস্কার, অনেক ধোয়া মোছার কাজ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার, পরিবর্তনের কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো থেকে দূরে রাখার জন্য যদি ওই রকম একটা টেকনিক, প্ল্যান, কৌশল হয়ে থাকে, এই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসার পথ কি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি করতে পারে? শুনেন, এটা তো আমরা আসলে আমাদের দেশের 18 কোটি মানুষ এখন বুঝতে পারছে যে আমাদের এই যেই স্বপ্ন নিয়ে আমরা এই সফল অভ্যুত্থানের পর হাঁটি হাঁটি পা করে অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক তাদের হাত ধরে গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছি, আমাদের এই পথ যাতে পথযাত্রা যাতে বাধাগ্রস্ত হয়, সেই জন্য ওরা কিন্তু আমি প্রথমেই যেটা বললাম, একটার পর একটা বাধা সৃষ্টি করছে। এবং ওরা চাচ্ছে আসলে আন্তর্জাতিকভাবেও অনেক মিথ্যা প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এরা, আমি নিজে জানি, আমি আমেরিকাতেও দেখেছি যে ওরা ভারতীয়রাই এই বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলতেছে মিথ্যা বয়ান দিয়ে, যা হয়নি সেটাও, যা হয়নি সেটাই হচ্ছে। এবং ডিপ্লোম্যাটিক্যালিও ওরা এই জিনিসটা আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক মহলে খাওয়ানোর চেষ্টা করছে, একটা ক্যাম্পেইন চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা, এবং শাম যেটা বলল, ব্রিগেডিয়ার শাম যেটা বলল, যে যাতে এই সরকার কার্যকরীভাবে তার সময়সীমার মধ্যে কম সময়ের ভিতরে তার সংস্কারগুলো করতে না পারে, এবং যে এজেন্ডাগুলো হাতে নিছে এগুলো যাতে করতে না পারে। এবং আপনি যেটা বললেন, এইটার জন্য আমি বলবো যে দেখেন, আমি আমার আগের আলোচনায় বলেছিলাম ভারত আমাদের বন্ধু না হতে পারে, কিন্তু ভৌগোলিকভাবে ওরা আমাদের প্রতিবেশী, এবং এটা পরিবর্তন করার কোনো স্কোপ নেই। এবং ওরা আমাদের 3 দিকে, ওদের সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে ভারত যদি আমাদের সাথে ভালো প্রতিবেশীমূলক আচরণ করে, এবং আমাদের প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, আমি যেটা বলছি ওটা হচ্ছে যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে
সম্মানের ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রকম একটা অ্যাটিটিউড নিয়ে দাদাগিরি করতে না এসে আমাদের সাথে যদি লেনদেন করতে আসে কোনো অসুবিধা নাই। তো বাট এখন যে তারা সীমান্তে যে কর্মকাণ্ডটা করছে, উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে এবং উস্কানি দিয়ে আমাদের বিজিবিকে প্রভোক করতেছে যাতে ওরা ফায়ার ওপেন করে এবং ওরা অ্যাগ্রেসিভ হয়, যাতে ওরা আন্তর্জাতিকভাবে এটাকেও প্রচার করতে পারে। তো সেই জন্য আমি জানি যে আমাদের বিজিবি এখনও অনেক ধৈর্য ধরে আছে এবং ওরা সীমা লঙ্ঘন করেনি, কারণ দুই পাশের জনগণ তাদের সীমান্ত রেখা বরাবর এইটার জন্য অনেক ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে, এইটা হয়েছে। বাট বিএসএফ ভারতের সীমান্তরক্ষীরা দেখা গেছে যে এই পর্যন্ত ওরা গুলিও করেছে, ফাঁকা গুলি, এবং সাউন্ড গ্রেনেডও ফাটিয়েছে। এর ভিতরে তাদের যে পাশাপাশি এই যে কাঁটাতারের পাশে শুধু কাঁটাতারই তো নয়, ওখানে ফ্লাড লাইট আছে, হাই পাওয়ার ভোল্টেজের ফ্লাড লাইট আছে, এবং এই ফ্লাড লাইট আমাদের বাংলাদেশের অভ্যন্তরে ফোকাস করা। এবং আমি শুনেছি সীমান্তবর্তী লোকজনের কাছ থেকে যে এই লাইটে পোকামাকড় এসে ওদের ফসল নষ্ট করে ফেলতেছে আমাদের বাংলাদেশি লোকজনের। তারপর ওরা সিসিটিভি ওখানে লাগিয়েছে, সিসিটিভি লাগিয়ে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস মনিটর করার অধিকার তো ওদের নাই, এইটাও ওরা করতেছে। বিগত 15 বছরে ওই বর্ডার থেকে বিজিবিকে তুলে এনে এখানে মানুষের উপর নির্যাতন করার জন্য শেখ হাসিনা বিজিবিকে ব্যবহার করছে, এবং সীমান্ত ছিল অরক্ষিত, এবং এই বিএসএফ যা ইচ্ছা তা করছে এবং ওদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিছে। এবং সেই জন্য বললাম না, 3-4 গজের ভিতর পর্যন্ত ওরা কাঁটাতারের বেড়া দিছে। এই যে হাই পাওয়ার ভোল্টেজের বাতি লাগাইছে, ফ্লাড লাইট লাগাইছে, এগুলো আমাদের জনগণের ফসল নষ্ট করে দিচ্ছে পোকামাকড়ে। তারপর সিসিটিভি লাগাইছে, এগুলো তো করার কথা না। এখন একটা দেখলাম যে তারের সাথে বোতল লাগানো, উই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার ইনসাইড দ্য বোতল। না এই ধরনের বোতল, অনেকগুলা মদের বোতল মনে হচ্ছে। না এটা অনেকে বলছে এই যে ব্রিটিশ আমলে যেরকম ওরা শুকরের চর্বি লাগায় তীর মারতো, গুলি মারতো, যাতে মুসলমানরা এটা থেকে দূরে থাকে। তো এখন ওরা মদের বোতল দিছে যেতে আমাদের দেশে মানে এমটি সিমস টু বি এমটি, বাট আই ডোন্ট নো এগুলো প্রপাগান্ডা, ভিতরে কোনো গ্যাস এগুলো ওদের চাণক্য। আর আমার মনে হয় এগুলা আমাদের প্রত্যেকটা প্রবলেম এখন যেটা হচ্ছে বা আমরা দেখছি প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের ডাইসেকশন দরকার, যে হোয়েদার ইটস এ ট্র্যাপ, বুবি ট্র্যাপ, এটা কি, মানে এমন কোনো কাজে আমাদের ঢোকা যাবে না যেটা ফিলোসফিতে বলে না যে আপনি ছোট ছোট দুঃখ মেনে নেন ভবিষ্যতে বড় দুঃখ থেকে বাঁচার জন্য। আবার একটা ফিলোসফি আছে ছোট ছোট সুখ ছেড়ে দেন ভবিষ্যতে বড় একটা সুখ পাওয়ার জন্য। সো আমাদের এই ফিলোসফি নিতে হবে। প্রত্যেকটা প্রবলেম এটার আর্জেন্সি কত, এটার ম্যাগনিটিউড কত, এটা কিন্তু এই দৃষ্টিতে মাপতে হবে যে ট্র্যাপ আর এই দুইটা যে ফিলোসফি বললাম এটার দৃষ্টিতে স্টাডি করে উই শুড গো ফর অ্যাকশন। একটু দরকার হলে একটু টাইম হতে লাগবে, বাট অ্যাকশন উইল বি মোর অ্যাকুরেট। সেক্ষেত্রে আজকে দেখা গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু একটা অনুমতি দিয়েছেন যে সীমান্তে বিএসএফ যেমন সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, তেমনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও ব্যবহার করতে পারবে। এই যে আমাদের বাহিনী টিট ফর ট্যাট, আমাদের বাহিনী যে এই যে সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে, তাতে কি দাঁড়াবে, আমরা কতটুকু এগোতে পারবো, এবং এটা কি মানে ভারতের ভূমিকার বিপরীতে আমরা কি যথাযথ ভূমিকায় গেলাম, বা এটা আমার নিজস্ব মতবাদ মনে হয় উই আর গিভিং দেম স্কোপ টু স্কেলেট, যেটা আমাদের তাদেরকে দেওয়া উচিত না। আমরা তাদেরকে এমন কোনো চান্স দিব না যেটা হলো আমরা অ্যাক্ট করবো না, রিয়াক্ট হয়তো করবো, বাট এক্সেসিভ ফোর্স না, তার মানে মিনিমাম ফোর্স, তো মানে মেইনলি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার সিটিজেন, এইটা। আচ্ছা জেনারেল ওখানে আর একটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই, যে এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া, এখন এই বিশ্বের অনেক দেশের সীমান্তেই কিন্তু অনেক দেশ বেড়া দেয় বা দেয়াল নির্মাণ করে, এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের তর্ক বিতর্ক আছে। বাংলাদেশের সীমান্তে ভারত আজকে থেকে না, বহু বছর আগে থেকে বেড়া দিচ্ছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে, এবং এটা নিয়ে বহু দেন দরবার হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সমাধান হয়নি। বরং তারা
বেড়া দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে, আপনার তথ্য অনুযায়ী 3000 কিলোমিটারের বেশি কিন্তু অলরেডি ডান, তারা করে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এমন যদি কেউ বলে যে তারা তাদের সীমান্তে বেড়া দিচ্ছে, আমাদের মাথা ব্যথা কেন, কি বলবেন তখন? তারা যে ওই যে 1974-এর বর্ডার যে এগ্রিমেন্ট, এটা মেনে ওখানেই তো আমাদের বিজিবি অবজেকশন দেয়। এইবারও এই যে 10 জানুয়ারির আগে আপনার মালদহ, কালিয়াচক এবং মেখলিগঞ্জ, কুচবিহার, ওখানে যখন ওরা এই ধরনের যেই জায়গায় দেওয়ার কথা না এবং আরও করতেছে, বিডিআর অবস্ট্রাকশন দিছে, দেওয়ার পরেও ওরা তো মনে করে যে বিডিআর অবজেকশন দেবে না, কারণ বিগত 15 বছর তো ওদেরকে কেউ বলে না, নিজের ইচ্ছা মতো করছে। তো এখন দেওয়ার পরেই এই ঘটনাটা, এই উত্তেজনাটা সৃষ্টি হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আমি একটু আগে যেটা বলতেছিলাম, ওরা আমাদের প্রতিবেশী। ভারতের যতই চিল্লাক, যত বড় দেশই হোক, ওদের কিন্তু বাংলাদেশকে দরকার আছে এবং বাংলাদেশেরও ভারতকে দরকার আছে প্রতিবেশী হিসেবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো, এই ধরনের ওই সাউন্ড গ্রেনেড ওরা মারলো আমরা মারলাম, গুলি ওরা মারো আমরা মারলাম, এতে সমাধান হবে না। এইটা প্রথমেই এই পর্যন্ত কত ভায়োলেশন কোথায় হয়েছে, কাঁটাতারের বেড়া এই পর্যন্ত তারা যতদূর দিয়েছে, এখানে কতদূর ভায়োলেশন হয়েছে এটা নিরূপণ করতে হবে এবং তারপর এটা কূটনীতিক পর্যায়ে এটা সমাধানের চেষ্টা করতে হবে। তো কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা তো বহু বছর ধরে চলেছে, তারপরেও ভারত তাদের কাজই করে গেছে এবং সেই কারণে কিন্তু আজকে 3000 কিলোমিটারের বেশি বেড়া দিয়ে ফেলেছে। এখানে সমাধানটা কিভাবে এটা আমি একটু বলি, উনি অর্জিত হতে পারে? ঠিক আছে, আমরা এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি, এই প্রশ্ন নিয়েই ফিরব। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আলোচনা হবে বাংলাদেশ ভারত উত্তেজনা এবং বিজিবি বিএসএফ এর যে অবস্থান, এই সমস্ত সম্পর্কে কথা বলবেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন এবং ব্রিগেডিয়ার জেনারেল শামস। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন টেবিল টক। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্তে উত্তেজনা এবং পিলখানা হত্যাকাণ্ড। আলোচনা করছেন, আমার সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রোকন এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামস। দর্শক, আমরা বিরতির পরে যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যদি বলেন। আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই যে বিভিন্ন প্রবলেমগুলা, যেটা ন্যাচারাল প্রবলেম না, আর্টিফিশিয়ালি মেড, এই যে তৈরি করা এই প্রবলেমগুলো, যেটা আমি বললাম যে ডাইসেকশন করে, এবং এটা আমাদের এখন তো পুরো পৃথিবী এক হয়ে গেছে, এটা আমাদের সব লেভেলে থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেল আমরা জানিয়ে রাখা উচিত যে দিস ইজ অল হ্যাপেনিং অ্যান্ড আমরা চিন্তা করছি, এনারা এই কাজগুলো আমরা করছে এবং আমাদের এগুলোর জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। যেমন অলরেডি আমাদের মনে হয় ক্যানাডা যে অ্যাসাসিনেটটা হলো শিখ যে লিডারটা, সেটা হ্যাজ ক্রিয়েটেড হিউজ প্রবলেম। সো এই ধরনের আমাদের দেশে যদি কোনো ধরনের প্রবলেম করে থাকে, কোনো বাইরে কোনো শক্তি বা কিছু, আমরা এটা অ্যানালাইসিস করবো, আমরা একটা প্রমাণ করে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা সবাইকে জানিয়ে দিব দিস ইজ দ্য স্টেট। আমাদের আমাদের একটা অভ্যন্তরীণ অ্যানালাইসিস হওয়া দরকার যে ভারত আমাদের বাংলাদেশের ভেতরে, ভারত বা অন্য কেউ যেই হোক না কেন, কোনো কিছু করছে কিনা এই অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, এরকম কি আপনি বলতে চাইছেন? হ্যাঁ, যেমন মনে করেন আমাদের দেশকে লাস্ট অনেক দিন এটা একটা টেরোরিজম, একটা ব্রিডিং এর গ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, হয়ে মোটামুটি ভালো ধরনের এটাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে কিন্তু হোল ওয়ার্ল্ডে। এবং অনেক বিদেশিরা তারা খুব ভয় পায়, তাদের আমাদের দেশে আসার আগে তাদের এম্বাসিতে যোগাযোগ করে যাবো কি না, তারপরে না, ইট ইজ অল যে অনেক ঘটনাগুলা দেখলাম, এখন বুঝতেছি যেটা আমরা আগে আসলে আমরা তো জনগণ, আমরা ওভার কারেন্টে চলি। দেয়ার ইজ অলওয়েজ টু কারেন্ট, ওভার কারেন্ট অ্যান্ড আন্ডার কারেন্ট। আর আমাদের দেশে ওভার কারেন্ট নিয়ে আমাদের সব ব্র্যান্ডিংগুলো হয়ে গেছে। সো আন্ডার কারেন্টে যে জিনিসগুলো হয়েছে, এগুলো সবগুলা অ্যানালাইসিস এখন হওয়া উচিত, সো দ্যাট আমরা আসলেই কেমন মিথ্যা সত্যটা আসলে বের হওয়া উচিত। আমি আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন তাহলে যে বিশ্ব অঙ্গনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, ওয়ার্ল্ড অ্যারেনাতে আমাদের ডিপ্লোমেসির কোনো ঘাটতি আছে বা আরও জোরদার করা উচিত,
যে যাতে এই যে টেররিস্টের একটা ভূখণ্ড আমাদের বাংলাদেশ বা এখানে মৌলবাদের উত্থান আছে বা শক্তিশালী হচ্ছে এই সমস্ত বিষয়? এটা 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 খুব বড় ধরনের প্রবলেম আমাদের, বিকজ আমরা নিজেরাই ভিতর থেকে নিজেরা গ্রিডি ফর পাওয়ার অ্যান্ড মানি। আমরা নিজেরা এত লোভ ক্ষমতা এবং অর্থের দিকে, সো এই জিনিসটা করে আমরা আসলে নিজে এখানে পাওয়ার রক্ষা করার চেষ্টা করছে। তার মানে গদি রক্ষার জন্য অনেক কিছু জলাঞ্জলি, দেশের মান সম্মান ইজ্জত, এমনকি দেশের স্বার্থ, সরাসরি সবকিছু একেবারে স্বার্থ বিলিয়ে দিয়ে আমরা এখানে আমাদের রাজত্ব কায়েম করেছি। এই জেনারেল রোকন, আপনি আমাদের টক শোতে এর আগে এসেছেন এবং আপনি গত টক শোতে কথা বলেছিলেন বিডিআর যে হত্যাকাণ্ড, পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, তখন বিডিআর নাম ছিল, এ কারণে আমি বিডিআর হত্যাকাণ্ড বলছি বা পিলখানা হত্যাকাণ্ড, এই সম্পর্কে আপনি সেদিন অল্পই বলতে পেরেছিলেন এবং আপনার ভেতরে আমি জানি বা জানতে পেরেছি বা আপনি কিছুটা বলেছেনও যে এই বিষয় নিয়ে আপনি আরও বলতে চান। তো একটা বিষয় আছে, একটা কথা আছে এবং হয়তো বিষয়টা সত্যিও, সেটি হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে টোটাল বিডিআরকে একেবারে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং তারই একটা ধারাবাহিকতা আজকে সীমান্তে আমরা বিডিআরকে খানিকটা দুর্বল অবস্থায় দেখছি। আপনি কি বিষয়টিকে রিলেট করেন, কি বলবেন? আচ্ছা, তার আগে আমি ওই যে আগের শামসের আলোচনার সূত্র ধরে বলতে চাই আপনার আগের প্রশ্নের যে আমি একজন ডিপ্লোমেট হিসাবে চাকরি করার সুযোগ হয়েছিল দেশের বাইরে। তো আমি দেখেছি আসলে এটা দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ফরেন সার্ভিসের কিছু কিছু অফিসার আছেন, কূটনীতিক আছেন, তারা এই কূটনীতিক কর্মকাণ্ডে এক্সিলেন্ট, বাট এই যে বিভিন্ন জায়গায় রাজনীতিক বা টেকনোক্র্যাট হিসাবে কিছু লোককে অ্যাম্বাসেডর হিসাবে পাঠানো হয় বা কূটনীতিক কর্মকাণ্ড করে কাণ্ডের জন্য পাঠানো হয়, তারা আসলে আশানুরূপ ফল অর্জন করতে পারেনি এবং তাদের একজন ডিপ্লোমেট হিসাবে ক্লাসিক্যাল রোলে যে কাজ করার কথাগুলো করেনি। তারা তাদের পার্টির কাজ বা নিজের ওই যে আখের গুটানোর কাজ, আত্মীয় স্বজনকে বিদেশে নিয়ে রিহেবিলেট করার কাজ, এইসব করে। ডিপ্লোমেসি দুতালি যে কিভাবে করতে হয় এই জিনিসটা আমার মনে হয় অনেকে জানেই না এবং সেই জন্য আজকে দেখেন ওরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা জিনিসের উপর ভিত্তি করে ওরা সত্য বানাই দিচ্ছে। তো আমি এর আগেও বলেছিলাম কিছুদিন আগে, যখন ওরা দুনিয়াব্যাপী আমাদের এখানে ওই যে সংখ্যালঘুদের কার্ডটা নিয়ে খেলতেছিল, প্রচার প্রপাগান্ডা চালাচ্ছিল ভারতীয় মিডিয়া এবং ইন্টারন্যাশনালি, তখন আমি বলেছিলাম যে আমাদের ফরেন মিনিস্ট্রি এটা একটা মানে প্রজেক্ট হাতে নেওয়া উচিত এবং সব এমবেসিতে, দূতাবাসে এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত যাতে আসল জিনিসটা কি, আমাদের দেশে কি ঘটছে এই জিনিসটা যেন ওখানে লোকালি হোস্ট কান্ট্রিতে এটা ওরা প্রেজেন্ট করে এবং মেসেজটা দেয়। তাইলে আমাদের যে ওরা এগেনস্টে যে প্রপাগান্ডা করতেছে এটাকে কিছুটা ফাইট করা যাবে। আরেকটা যেটা বলতে, পিলখানা হত্যাকাণ্ড এবং সীমান্ত দুর্বল, আপনি যেটা বলছিলেন যে দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা, শেখ মুজিবের বেটি, সে, আমি আসলে খুব রুড ওয়েতে বলি, আমি যা মনে করে বলি, আমি কোনো পার্টির লোক না, এতদিন সেনাবাহিনীতে চাকরি করছি, এর আগে মুখ খুলতে পারি নাই আমরা, তো এখন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য যখন যা বলার বলবো, আই ডোন্ট কেয়ার। এই বেটি ছিল, আমার কথা শুনে অনেকে কষ্ট পেতে পারে, বাট আই এম সরি ফর দ্যাট, কারণ আমাদের দেশের মানুষের উপর যেরকম অত্যাচার করে গেছে, যেই রক্ত ঝরাই গেছে, অনেক মায়ের কোল খালি করে গেছে, সে তার জন্য কোনো শ্রদ্ধা থাকতে পারে না আমার দিলে, আওয়ামী লীগারদের থাকতে পারে। সে রোকেয়া হলে ছাত্রলীগের গুন্ডা ছিল, মহিলা গুন্ডা, সবাই জানতো। প্রাইম মিনিস্টার হইছে, আমাকে একজন দুষ্টামি করে আমার এক ফ্রেন্ড বলতেছিল, বলে প্রাইম মিনিস্টার হইছে সুন্দর দামি দামি ইন্ডিয়ান জামদানি কাপড় পরে, এই পরে সে পরে, ঠিক আছে, কিন্তু উনি যখন মুখ খোলেন তখন দুর্গন্ধ বাইরে হয়, তার মানে ফিলথি। শি ইউজ টু টক ফিলথি এবং শি ইউজ টু টক লুজ, ফাউল। একইভাবে আপনি দেখেন সে এই ধরনের ফাউল কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিল যে বিডিআর কিলিংয়ের পরের দিন সে বলতেছিল যে আমাকে রাতে বেলায় বলা হলো যে আপনি যেন না,
কালকে লাঞ্চে ওখানে আমরা একটা ছোটোখাটো ঘটনা ঘটাবো যেটা আমাদের জন্য ফেভারেবল হবে এবং আপনার বাকি টেনিউরের জন্য ইট উইল বি ফেভারেবল, মানে সেফলি আপনি রুল করতে পারবেন। তো আমি তো মনে করছি যে এখানে একটা ছোটোখাটো হয়তো ঘটনা ঘটবে, কিন্তু এত বড় মেসাকার হয়ে যাবে এটা আমি ভাবতে পারি নাই। তো এই ধরনের মেসেজ তাকে দেয়া হয়েছিল, কোত্থেকে দেয়া হয়েছিল এটা আপনারা বুঝতে পারতেছেন। ঘটনা ঘটলো পরের দিন সকালে সেই এবং ঘটনার পর যে কিভাবে যে জিনিসগুলো আনফোল্ড করা শুরু করলো বাইনাও আমরা কিন্তু জানি। কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় একটা ইনভেস্টিগেটিভ ডিটেইল রিপোর্ট করেছে, আপনারা হয়তো জানেন, জনগণ জানে। আমি এইটার আর চর্বিত চর্বণ করতে চাই না, বাট আমি শুধু বলতে চাই যে দেখেন সেদিন আমি যেটা বলেছিলাম, কারণ এদেরকে আইনের আওতায় আনা উচিত, এদের বিরুদ্ধে মামলা করা উচিত, যারা শহীদ পরিবার আছে তাদের পক্ষ থেকে মামলা করা উচিত, সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত, তাইলে ধরা পড়েও পুলিশের হাতে পড়েও ছাড়া পাবে না। ঘটনা ঘটার সাথে সাথে 9টার ভিতরে গেইটে হাজির হয়ে গেল আপনার, আমি সেদিন যেটা বলেছিলাম, মুন্নি সাহা, এটিএনের রিপোর্টার। আসার পরে সে ওই যে গ্রিলের গেইটের ওপারে বিডিআরের জওয়ানদেরকে সে উস্কানিমূলক কোয়েশ্চেন করতেছিল এবং এরকম করে সে ইন্টারভিউ ছিল, লাইভ টেলিকাস্ট করতেছিল, এবং এতে ওরা আরও ইন্সপিরেশন পেয়ে গেছে। তারপরে আপনি দেখেন নেক্সট ফেজ, দেখেন দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ জানার আগে ভারত থেকে এনডিটি টিভি থেকে প্রচার হলো যে পিলখানায় দুর্ঘটনা ঘটছে, ওখানে হত্যাযজ্ঞ হয়েছে। তারপরে দুপুরের দিকে সাদা পতাকা হাতে আসলো আপনার নানক আর মির্জা, মানে এগুলো মনে হচ্ছে যে নাটকের এক একটা পর্ব একটার পর আসতেছে। আয়শা একবার কি সাহসী লোক, হ্যাঁ, যেখানে এত মেসাকার হইতেছে সে নির্বিঘ্নে ঢুকে গেল, ঢুইকা ওখান থেকে ওই যে কি বলে যেন কিয়ের আপনার জবাইয়ের খাসি আর কি, জবাইয়ের খাসি ধরে নিল ডিএডিকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়া আলোচনার ইয়ে করলো। বাট আই ডোন্ট থিঙ্ক ডিএডি ওয়াজ উইথ দ্যাট, আই ডোন্ট নো ইন ডিটেল, বাট তবু মনে হচ্ছে, কারণ এইটাতে আরও উপরের লেভেলের লোকজন আছে। সে ওরে নিয়ে গেল প্রাইম মিনিস্টার, ওখানে নিয়ে ওখানে সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনী প্রধানকে সে বসায় রাখছে শেখ হাসিনা, চা পানি খাওয়াইতেছে, ওদেরকে কোনো ডিসিশন নিতে দিচ্ছে না, উনি সমাধান করবে। এবং ওখানে যারা গেছে তারা বলতেছে যে ওখানে আমরা দেখলাম যমুনাতে যে অনেক রাজনৈতিক নেতা টেতা আসছে। তারপর নাটক সাজানো, ওদেরকে শেরাটন থেকে আইনা খাওয়াইলো টাওয়াইলো। তারপর রাত্রেবেলা এসা অস্ত্র সমর্পণের একটা নাটক করলো সাহারা খাতুন, এবং এই ফাঁকে সে লোকজনকে পালানোর একটা ইয়ে দিচ্ছে। এবং সেদিন সে চাইলে অফিসারদেরকে নিরাপত্তার একটা হিসাব কিতাব নিতে পারতো, তারপর অফিসারের পরিবারদের একটা হিসাব কিতাব নিতে পারতো, ওগুলো কিচ্ছু করে নাই। নামকা ওয়াস্তে 2-1 ফ্যামিলিকে বাইর করে নিয়ে আসছে, এবং সেই রাত্রেই সবচেয়ে বেশি মেসাকার হয়েছে। খুঁজে খুঁজে পাখির মতো আমাদের অফিসারদেরকে মারছে, ড্রেনে লুকাইছিল, ডাস্টবিনে লুকাইছিল, ছাদের কার্নিশে লুকাইছিল, এদেরকে খুঁজে খুঁজে মারছে। এবং পরের দিন ওদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে এদেরকে পালানোর সুযোগ করে দিল। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অ্যাকশন নিতে দিল না। 46 ব্রিগেড, একটা ব্রিগেড ঢাকাতে যে ব্রিগেডটা আছে ওইটা গিয়ে 27 নম্বরে এবং আরেকটু আগে গিয়ে পজিশন নিয়ে বসেছিল, তাদেরকে আগাইতেও দিল না, কোনো যাইতে দিল না। র্যাবের 2টা ব্যাটালিয়ন 2 গেটে আসছিল। ভাই কি বলেন, একটা ট্যাঙ্ক যদি রোল করে যাইতো, আমাদের এপিসি ছিল, ইভেন কি এপিসি হচ্ছে যেটাতে লোক থাকে, আর ওইটাতে গোলা বারুদ থাকে ট্যাঙ্কে। এই বিডিআর পোলাপাইন বা এই যে সন্ত্রাসী যারা ছিল এরা চলে যেত এবং এই জিনিসটাকে খুব ইজিলি হ্যান্ডেল করা যেত, কিন্তু এটা করতে দেয় নাই শেখ হাসিনা। ওখানে আরেকজন ছিল, সে আমাদের দুঃখের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, আমাদের একটা কাপুরুষ সেনাপ্রধান, সে কোনো অ্যাকশন নেয় নাই, ওখানে বসে চা পানি খাইতেছিল। কারণ আমার কথা হচ্ছে ভাই, সেনাপ্রধান আপনাকে তো দায়িত্ব দিয়ে দিছে, ইউ হ্যাভ বিন মেড চিফ অফ দ্য আর্মি টু টেক কেয়ার অফ দ্য আর্মি, এবং আর্মি যত প্রবলেম ফেস করতেছে ইউ হ্যান্ডেল ইট। তোমাকে তো পদে পদে প্রাইম মিনিস্টার সাথে কনসাল্ট করতে বলে নাই,
তুমি অ্যাকশন করো, এই মিউটিনি বা এই প্রবলেম হ্যান্ডেল করো, তারপরে গিয়ে রিপোর্ট দাও যে এখানে এই হয়েছিল, আমি এই করছি, এতজন মারা গেছে, এই হয়েছে সেই হয়েছে। সো এইটার জন্য আমরা আসলে খুবই লজ্জিত। সেনাবাহিনীতে আমরা যারা চাকরি করি আসলে এইটার জন্য যে এই ধরনের একটা অপদার্থ সেনাপ্রধান কীভাবে আমাদের আর্মিতে আসলো, বিএনপি সরকার আনছিল, এটা বিএনপি সরকারেরও বড় ভুল, তারাও বুঝতে পারছে। তো জিনিসটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে জিনিসটা একটার পর একটা নাটকের হয়েছে, পর্ব মঞ্চায়িত হয়েছে। তো বাই নাও আমাদের দেশের লোকজন জানে। এখন এগুলো নিয়ে আসলে আর বেশি করার দরকার নাই। আমার একটা আহ্বান থাকবে দেশের মানুষের কাছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট, যারা এটা দেখছে শুনছে বা এটার সাথে এফেক্টেড, তারা যে কমিটিটা হয়েছে তাদেরকে আপনারা, এই জেনারেল ফজলুর রহমান আছেন, ওনাকে আমি চিনি, উনি খুবই সাহসী লোক, খুবই প্রফেশনাল লোক, খুবই দেশপ্রেমিক লোক, তার সাথে যোগাযোগ করেন এবং তাকে তথ্য দেন, এই তদন্তে যেন বের হয়ে আসে কারা এটার পিছনে ছিল এবং কারা। আরে ভাই, দুনিয়াতে এই যে যুদ্ধের ইতিহাসে, মিলিটারি ইতিহাসে আপনি একদিনে একটা সিঙ্গেল ব্যাটেলে এই 57 জন অফিসার মারা যাওয়ার ঘটনা নাই। ওরা আমাদের দেশকে মারছে। বলা হয় তো যে একটা বড় যুদ্ধেও এবং দীর্ঘমেয়াদী যুদ্ধেও 57 জন অফিসার মারা যাওয়া খুব সাধারণ কোনো ঘটনা না, নজিরবিহীন। আর এটা যেটা মানে বিচার সোফার হয়েছে, এটা হলো স্কেপগোট বের করার বিচার। মানে স্কেপগোটগুলোকে বের করে কোনো মতো একটা সাজায় কিছু, বাট এটার যদি মূল জিনিস একদম, যেটা আমি বারবার বলি, ওভার কারেন্ট অ্যান্ড আন্ডার কারেন্ট, হোয়াট এভার ইজ হ্যাপেন হ্যাজ হ্যাপেন ওভার টু ওভার কারেন্ট, গ্যাসিয়াস ফর্মে, নিচে কিছু হয় নাই। এটা না বের করতে পারলে এই ধরনের জিনিস যে আবার রিপিট হবে না, বা এই ধরনের এটাকে করে যারা করেছে আবার যে অ্যাডভেঞ্চার নেবে না, নোবডি নোজ। জি জেনারেল শামস, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আমরা আপনার কাছে শুরু হবার। দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আপনাদেরকে। আপনারা দেখছেন টেবিল টক, কথা বলছি সীমান্ত উত্তেজনা এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন এবং ব্রিগেডিয়ার জেনারেল শামস। আলোচনা হচ্ছিল, আলোচনা চলছে, আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন এই আলোচনা। আমরা আলোচনা করছিলাম যে সেনা প্রধান তখন পিলখানা হত্যাকাণ্ডের সময় সেনা প্রধানের ভূমিকা খুব ভালো ছিল এবং আমরা বলবো যে বেশ কঠোর সমালোচনা করলেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন। জেনারেল শামস, আপনি কি বলবেন সেনা প্রধানের সেই সময়কার ভূমিকা প্লাস ওভারঅল সামরিক বাহিনীর ভূমিকা কি ছিল এবং কেমন ছিল এবং কি হওয়া উচিত ছিল? এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে আসলে। তো মানে কিভাবে একটা পিলখানার মতো একটা জায়গায় এরকম ম্যাস কিলিং বা যেটাই বলেন, আমরা শফিপুরে একটা এরকম হয়েছিল, সেখানে হেলিকপ্টার গানশিপ ইউজ করে একদম উইদিন 2 আওয়ার্সের মধ্যে এটা সাবসাইড করে দেওয়া। হ্যাঁ, এই ধরনের জিনিস যে কোনো সময় হয়নি তা না, হয়েছে অতীতেও, এবং আমরা খুব সুন্দরভাবে ফেস করেছি এবং খুব তাড়াতাড়ি এটা আমরা কুল ডাউন করেছি। আর এই ধরনের জিনিসের বাবা শোনা, আদর করে কথা বলার আসলে স্কোপ নাই। যেখানে এখন যখন জানা গেল যে ডিজি নিজে কিল হয়েছে, এরপরে আমার মনে হয় এই ধরনের জায়গায় বাবা শোনা বলার কোনো স্কোপ নেই, আদার দ্যান গোয়িং ফর মিলিটারি অপারেশন। এখন যেটা আমি এটা পিলখানা নিয়ে তো কয়েক হাজার পৃষ্ঠা হয়তো পড়া হয়ে গেছে, এবং যেটা আমার মনে হয়েছে যে চিফ কেন অ্যাকশন নিল না, উনি প্রাইম মিনিস্টার থামায় রাখছে, অমুক করছে, করে নাই, এটা তাকে হিস্ট্রি তাকে মাফ করবে না। হিস্ট্রি তো মাফ করবে না, আর্মি তো মাফ করবেই না, কোনো সময় না। যে ওনার একটা কনফিউজ এবং বারবার যেখানে অপারেশন করার জন্য রেডি ছিল সবাই, আমি একজন যে সামনে ছিল তার কাছেও একজনের কাছে আমি শুনেছি যে তারা বারবার বলতেছিল সন্ধ্যা হওয়ার আগে উই শুড ডু সামথিং, আমাদেরকে বলছে ওয়েট ওয়েট ওয়েট, তারপর সন্ধ্যা হলে তারা অপারেশন করলে নিজের মধ্যে নিজে আত্মঘাতী ক্যাজুয়ালিটিটা বেশি হবে। সো এবং ওই দিন রাত্রেই ম্যাক্সিমাম ম্যাসাকারটা হয়েছে। সো ওই সময় গেলে হয়তো যেটা এখন বোঝা যায় যে 7 থেকে 11 জন অফিসার হয়তো বাই দিস টাইম মৃত্যুবরণ করেছিল। সো 57 থেকে আপনি সব মিলে 74-75 বিয়োগ দেন, তার মানে অনেক 50-60টা লাইফ অন্তত বাঁচানো। হ্যাঁ,
আর এই অফিসারগুলো ছিল সবগুলা খুব প্রফেশনাল অফিসার। এর মধ্যে একজন ছিল হলো যার নাম ব্রিগেডিয়ার কর্নেল এলাহি, যিনি জেনারেল এরশাদের আপন ভাইগনা। উনি এই জন্য আমি বলতেছি না, উনি আমার সাথে, আমরা আইবিতে এমবি একসাথে করেছি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার। তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার স্মার্টনেস, এরকম অফিসার আমি দেখিনি। সে ওখানে মারা গেছে। আর বাকি আরও যারা গেছে সত্যি খারাপ লাগে, যাদের সাথে আমরা চাকরি করেছি, দে আর ভেরি মানে খুব কারেজিয়াস, যারা হিলট্যাক্সে যুদ্ধ করেছে, তারা বিভিন্ন জায়গায় অপারেশন করেছে, এবং তারা আসলে দেশের জন্য আসলে একটা বড় অ্যাসেট। এদেরকে আমরা হারিয়েছি, এবং ওনাদের চেহারা মনে হলে খুব খারাপ লাগে। এটা ইজিলি তাদেরকে বাঁচানো যেত। এটা পিওরলি মানে আমি বলবো একটা আমাদের নিজেদের ব্যর্থতা। আর ভিতরে যেটা আমি বললাম, ওভার কারেন্ট খুব লাইটলি না হয়েছে, আন্ডার কারেন্টে মেইন ডিজাস্টারটা হয়ে গেছে। রোকন, আপনার কি মনে হয় যে, বা আমরা শুনেছি, মনে হয় না ঠিক প্রশ্নটা এরকম হতে পারে যে পিলখানায় হত্যাকাণ্ডের পর সামরিক বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে সেই ব্যাপারে প্রচণ্ড রকমের অসন্তোষ জানিয়ে সেনাকুঞ্জে বা আরও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রেক্ষাপটে সেনাবাহিনীর পক্ষ থেকে ভীষণ রকমের অসন্তোষ জানানো হয়েছে, এবং এ নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে লোকজনের সাথে তাদের হটটকিং হয়েছে, এবং এর খেসারত পরবর্তীতে বিভিন্ন সেনা অফিসারকে দিতে হয়েছে। এরকম ঘটনা, এরকম কথা কিন্তু আছে। আপনি কি জানেন, কি বলবেন আপনার জানা মতে কি? আচ্ছা, ওইটা বলার আগে আপনি যদি এলাও করেন আমাকে, আমি একটু প্লিজ, যে আমরা অল্প সময় পাবো, 3-4 মিনিট। দেখেন, আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং দেশের জনগণ জানে সেই স্বাধীনতার পর হতে আমাদের দেশে যত ধরনের দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ বলেন বা ন্যাচারাল দুর্যোগ, যাই বলি, সব কিছুতে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। একটা সৈনিক, একটা অফিসার, তার বাড়ি ভেসে যাচ্ছে মনে করেন শরীয়তপুরে, সে এদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আর একটা পরিবারকে উদ্ধার করতেছে। সো হি ক্যানট সেভ হিজ ফ্যামিলি ইভেন। এইভাবে আমরা স্যাক্রিফাইস করে দেশের জন্য কাজ করি। তো কাজেই আমার কষ্ট হয় দেশে এই যে দালাল মিডিয়ার মাধ্যমে, ভারতের কিছু দালাল মিডিয়া আছে এদের মাধ্যমে, এবং কিছু বুদ্ধিজীবী নামের কুলাঙ্গার আছে আমাদের দেশে, তারা, এদের নাম আমি এখন আর বলতে চাচ্ছি না, আমরা সবাই জানেন ইউনিভার্সিটিতে কয়েকটা টিচার আছে এবং সাংস্কৃতিক অঙ্গনে আছে, এরা ভারতের পেরোলে আছে, টাকা নেয়, এরা আমাদের সেনা বিদ্বেষ ছড়ায়, যাতে আমাদের এই জনপ্রিয় সেনাবাহিনীটাকে, দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে জনগণের কাছ থেকে দূরে সরাই রাখে, এবং সুযোগ বুঝে তারা যাতে তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে, এবং আমাদের সেনাবাহিনীর ভিতরেও যাতে একটা গন্ডগোলের বা মতানৈক্য সৃষ্টি করতে পারে। তো আমি বলার উদ্দেশ্য হচ্ছে, সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন ইট ওয়াজ নেভার ব্যাড, এবং ইট ইজ নট ব্যাড। আই আর্ন ব্যাড থ্রু মাই বাংলাদেশ আর্মি, আই লাভ মাই আর্মি। এবং কেউ যদি আর্মি নিয়ে প্রোপাগান্ডা করে, কোনো রিটায়ার্ড অফিসার আইসা যদি, আমি বলবো তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য আছে, হয়তো তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করতেছে, অথবা তার কোনো ব্যক্তিগত আক্রোশ আছে। আদারওয়াইজ সেনাবাহিনী অ্যাজ এন ইনস্টিটিউশন ওয়াজ নেভার ব্যাড। ইট ইজ দ্য প্রাউড ন্যাশনাল ইনস্টিটিউশন। আমাদের সবার এর প্রতি লাভ অ্যান্ড রেসপেক্ট থাকা উচিত, এবং এর পক্ষে থাকা উচিত। আমার প্রশ্ন ছিল, আপনার প্রশ্নে আসতেছি, যে দেখেন, সেনাবাহিনীতে আপনারা যদি মনে করেন যে সবাই খারাপ, ন, একটা বাস্কেটে আপনি যদি অনেকগুলো আম রাখেন, একটা দুইটা পচা হইতে পারে, সব তো পচা না। আর্মি তো তাই, সেনাবাহিনীর সেই নিচের সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত সবাই দেশপ্রেমিক, দেশের জন্য জান দেওয়ার জন্য রেডি। কাজে এই ধরনের যখন একটা অবস্থা হয়ে গেল, সেনাবাহিনীর অফিসাররা এটা মানতে পারে না, আমাদের বুক ভেঙে যাচ্ছিল। আমাদের ব্রাদার অফিসাররা এইভাবে নির্মমভাবে হত্যার পর মিউটিলেটেড করছে ওদের বডিকে, করে ড্রেনে ফেলে দিছে। এটা আমরা কখনো ভাবিনি, তাও নিজের দেশে এবং সরকারের সাপোর্টে, সরকারের ছত্রছায়া। তো এইটা যখন সেনাকুঞ্জে সে প্রশ্নের সম্মুখীন হলো, এবং তখন কিছু বলে নাই, সে ভয়ে ছিল শেখ হাসিনা। তারেক সিদ্দিকী হচ্ছে আমাদের সেনাবাহিনীর আরেকজন কি বলবো, মানে ব্ল্যাক মোল, কুলাঙ্গার, অপদার্থ। সে আমাদের সেনাবাহিনীর অফিসারদের এবং আমাদের সেনাবাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমি একটা কথা বলি স্যার, যে মেইন, মানে আমি একদম ন্যাশনাল লেভেলে বলবো,
যে আমাদের দেশটা করে ফেলছে কিছু কিছু লোক যাদেরকে ট্রেস করা হয় যে এরা লোভী আছে এবং এরা লোভের গেইনের জন্য যে কোনো আনইথিক্যাল ইমোরাল কাজ করবে। একদম একটা গ্রুপ তৈরি হয়েছে বাংলাদেশে বর্তমানে, যারা হলো যে মাফিয়াতে একবার ঢুকলে আপনি বেরোতে পারবেন না। ইফ ইউ ওয়ান্ট টু গেট আউট ইউল বি কিলড। সো ওয়ান্স ইউ আর ইনসাইড এই সাইকেলের মধ্যে আপনি জড়ায় গেলেন, আপনাকে টাকা খাওয়ায়, পাওয়ার দিয়ে, ইললজিক্যাল সমস্ত কিছু করে আপনাকে বর্ষিতে আটকায় রাখলো এবং আপনি একটা ডোসিয়ার বানায় রাখলো। ইউ গো লেফট অ্যান্ড রাইট, you just cannot go. Whatever they say, you have to abide by those things. That has happened. একদম একটা গ্রুপের ডিএনএ চেঞ্জ করে দিছে এই দেশে। কারণ গত 15 বছরে গত 15 বছরে প্রতি রন্ধ্রে রন্ধ্রে সেক্টরে বাহিনী বলেন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আমলাদের ভিতরে বলেন, সবাই সব জায়গায় ওরা ওদের দালাল বসাই গেছে এবং কিনে নিছে এবং ওদেরকে ওই যে ও যেটা বললো ট্র্যাপে ফেলছে। এখন এরা না ঘরকা না কোনো দিকে করতে পারতো, নড়তে পারত, নড়লেই এরা এদেরকে যে কুকর্ম করছে ওদেরকে হানি ট্র্যাপে ধরাইছে। মনে করেন নারী গঠিত ব্যাপারে, টাকার ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে এদের কাছে প্রমাণ আছে। তো ওই অফিসারদের কথা যেটা বলতেছিলেন, তো অফিসাররা এরকম যারা কমপ্লেন করছে বা ওখানে সেদিন প্রোটেস্ট করছে তাদের আবেগটাকে প্রকাশ করছে, পরবর্তীতে সব অফিসারকে বের করে দিছে, সব অফিসারকে বের করে দিছে। অ্যান্ড মেনি অফ দেম ওয়্যার ভেরি প্রমিজিং অফিসার। সুপ্রিয় দর্শক, টেবিল টকের আজকের আলোচনায় পর্যন্তই। আমরা শুনছিলাম সীমান্তে উত্তেজনা এবং পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী অনেক কিছু নিয়ে বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন এবং ব্রিগেডিয়ার জেনারেল শামস। সম্ভবত আপনারা ওই সময় মনে হয় বাহিনীতেই কর্মরত তখনও, নাকি? তখনও আমরা তখন সেনাবাহিনীতে কর্মরত দুজন অফিসারের সাথে আমরা কথা বললাম। আশা করি যে আপনারা এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরও এই ধরনের কোনো আলোচনা থাকলে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি যে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।